উদয়পুর নামে একটা নগরে একজন রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন খুবই উদার মনের মানুষ। তার প্রজারা তাকে খুব ভালোবাসত আর সুখে শান্তিতে থাকত। কিন্তু হঠাৎ কিছুদিন ধরেই রাজ্যে চুরির ঘটনা বাড়তে শুরু করল। চোরদের একটা দল এমন আতঙ্ক ছড়ালো যে লোকেরা রাতে ঠিকমতো ঘুমোতেই পারত না। সবাই খুব অস্থির হয়ে উঠল। অবশেষে শহরের কয়েকজন ধনী ও নামকরা লোক রাজদরবারে রাজার কাছে গিয়ে হাজির হলেন। তারা চিৎকার করে বললেন, বাঁচান মহারাজ, বাঁচান! আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শহরে চুরির ঘটনায় আমাদের ঘুম চিরতরে শেষ হয়ে গেছে। যদি শীঘ্রই চোরদের না ধরা যায় তাহলে আমরা সর্বশান্ত হয়ে যাব। রাজা বললেন, রাজ্যে চুরির কথা আমাদের জানা আছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমাদের সৈন্যরা চোরদের ধরতে পারেনি। তবে আপনারা বিশ্বাস রাখুন, চোরেরা শীঘ্রই ধরা পড়বে। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, চোরদের ধরতে আমরা কোনো ত্রুটি রাখব না। এরপর রাজা পাশে দাঁড়ানো মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, এমন ব্যবস্থা করুন যাতে আমাদের গুপ্তচররা চারদিকে ছড়িয়ে চোরদের খোঁজ করে। যতক্ষণ চোরেরা ধরা না পড়ছে আমার মন শান্তি পাবে না। মন্ত্রী বললেন, যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী রাজার আদেশ পেয়ে গুপ্তচরদের চারদিকে পাঠিয়ে দিলেন। নগরের কাছে একটি জঙ্গলে কয়েকজন সাধু বাস করত। একদিন তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তার মধ্যে থেকে একজন বললেন, বন্ধুরা, নগরবাসীদের মালপত্র আমরা অনেক চুরি করেছি, কিন্তু এবার আমি রাজকীয় খাজনা চুরি করতে চাই। কিন্তু চরণ সিং, আমাদের খোঁজে তো গুপ্তচরা লেগে আছে। চিন্তা করো না, তারা কল্পনাও করতে পারবে না যে আমরা সাধুর ছদ্মবেশে জঙ্গলে লুকিয়ে আছি। আমি একটা দারুণ পরিকল্পনা তৈরি করেছি। কি পরিকল্পনা? আমার নজর এখন রাজদরবারের খাজনায়। তবে একটা সমস্যা আছে, একবার খাজনা ও তার সুরক্ষা ব্যবস্থা দেখে আসতে হবে। কিন্তু এটা তো খুব কঠিন কাজ, তুমি কিভাবে করবে? আমার জন্য পৃথিবীতে এখন কোনো কাজই কঠিন নয় বন্ধুরা। আমি আজকেই যাচ্ছি, খাজনার খবর নিয়ে ফিরব। এরপর সেই সাধু, যে আসলে একজন চোর, ঘুরতে ঘুরতে রাজ দরবারে পৌঁছে গেল। সে আগে থেকেই রাজা সম্পর্কে সব জেনে নিয়েছিল, জানত রাজার কোনো সন্তান নেই। এজন্য রাজারানী খুব চিন্তিত ছিলেন, আর সেই সুযোগটাই ছদ্মবেশী কাজে লাগালো। ছদ্মবেশে রাজার সামনে দাঁড়াতেই রাজা বললেন, প্রণাম ঋষিবর, কোথা থেকে এসেছেন আর কি কাজে? আপনি বসুন। আমাদের এত সময় নেই মহারাজ যে এক জায়গায় বসে থাকি। আপনার কষ্টের কথা শুনে এসেছি। জানি আপনাদের বিবাহের 10 বছর হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হয়নি। হয়তো আমাদের ভাগ্যে সন্তান সুখ নেই ঋষিবর। চিন্তা করবেন না মহারাজ, আমি এমন এক উপায় বলবো যাতে আপনি যমজ পুত্র লাভ করবেন। সত্যি বলছেন ঋষিবর? হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে হবে মহারাজ। আপনার রাজকোষের খাজনা থেকে একটি স্বর্ণ মুদ্রা লাগবে। একটি কেন, যত খুশি নিন ঋষিবর। না মহারাজ, আমার শুধু একটিই দরকার। আমি সেই মুদ্রায় মন্ত্র পড়ব এবং রানীকে দেব। রানীর সন্তান না পাওয়া পর্যন্ত এটি কাছে রাখবেন। ঠিক আছে ঋষিবর, আমি এক্ষুনি একটি মুদ্রা আনতে বলছি। না, তা করবেন না মহারাজ। অন্য কেউ ছুলে সেই মুদ্রার কাজে লাগবে না। আমি কিছুই বুঝলাম না ঋষিবর। আমি নিজে খাজনা থেকে একটি মুদ্রা তুলব ও মন্ত্র পড়ে রানীকে দেব মহারাজ, যেমন আপনার ইচ্ছা। রাজা তাকে নিয়ে রাজভাণ্ডারের খাজনায় গেলেন। সাধুর ছদ্মবেশী চোর মনে মনে আনন্দিত হয়ে উঠল আর ভাবতে লাগল, বাহ, এত ধন! এগুলো চুরি করতে পারলে আমার 7 পুরুষকে আর চুরি করতে হবে না। মহারাজ, আপনার খাজনার ব্যবস্থা ভালো, কিন্তু ধরুন অন্য কোনো রাজা আক্রমণ করলে এই খাজনা নিয়ে আপনি কোন পথে পালাবেন? ঋষিবর, আমার পেছনের এই খুঁটি টানলেই একটি গোপন দরজা খুলে যায়। সেখান দিয়ে খাজনা নিয়ে একটি পাহাড়ি গুহায় পৌঁছে যাব। খুব ভালো সুরক্ষার চিন্তা করেছেন মহারাজ, কিন্তু কিন্তু কি ঋষিবর? মহারাজ আমাকে বললেন, কিন্তু ভুলেও আর অন্য কাউকে বলবেন না এই কথা। আমি ছাড়া এই গোপন দরজার কথা শুধু আমার সেনাপতি জানেন। মহারাজ, আপনার সেনাপতিকেও এই কথা বলা উচিত ছিল না, কিন্তু তিনি আমার শৈশবের বন্ধু, সে কখনো ধোঁকা দেবেন না আমাকে।
ঠিক আছে মহারাজ, এখন আমি মুদ্রায় মন্ত্র পড়ে রানীকে দিই। সাধু ছদ্মবেশী চোর একটি মিথ্যে মন্ত্র পড়ে মুদ্রা রানীকে দিল আর বলল, এটি কাছে রাখুন মা, সন্তান না হওয়া পর্যন্ত এটি আপনার পাশেই রাখবেন, ভুলেও হারিয়ে ফেলবেন না। যথা আজ্ঞা মুনিদেব, আপনার নির্দেশ আমার কাছে দেববাণীর মতো, আমি প্রাণপণে তা রক্ষা করব। সাধু আশ্রমে ফিরে সাথীদের বলল, আমি আজকে রাজমহলের রাজকোষ আর সেখান থেকে বেরিয়ে আসার রাস্তার সব কিছুই দেখেছি। আমরা আজকে রাতেই সেখানে চুরি করব বন্ধুরা। ঠিক তাই হলো। চরণ সিং ও তার দল রাজদরবারে ঢুকে পুরো খাজনা লুট করল। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়তেই রাজা ক্রুদ্ধ হয়ে প্রহরীকে বললেন, খাজনার নিরাপত্তা এত মজবুত যে পাখিও ঢুকতে পারে না, তাহলে খাজনা চুরি হলো কি করে প্রহরী? মহারাজ, খুব আশ্চর্যের বিষয় যে গোপন দরজা দিয়েই রাজখাজনা চুরি হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। রাজা অনেক চিন্তা ভাবনা করে বললেন, কিভাবে সম্ভব প্রহরী? গোপন দরজার কথা আমি আর সেনাপতি ছাড়া কেউ জানে না। চোরেরা জানল কি করে? তাহলে কি সেনাপতি চোরদের দলে? ঠিক সেই সময় রাজা প্রহরীদের আদেশ করলেন আর বললেন, এক্ষুনি সেনাপতিকে গ্রেপ্তার করে নিয়ে এসো আমার কাছে। সাথে সাথী সেনাপতিকে গ্রেপ্তার করে রাজার কাছে নিয়ে আসা হলো বিচারের জন্য। সেনাপতি, আমি বিশ্বাস করে আপনাকে আমার রাজভাণ্ডারের গোপন দরজার কথা জানিয়েছি, আর আপনি তা দিয়ে চুরি করে আমার সব ধন সম্পদ লুট করেছেন। এর শাস্তি আপনাকে পেতেই হবে। কিন্তু মহারাজ, আমি তো চুরি করিনি। আমার বাচ্চার মাথায় হাত দিয়ে দিব্যিকে বলতে পারি আমি চুরি করিনি। চুপ করো সেনাপতি, আর মিথ্যে দিব্যি খাবার প্রয়োজন নেই, কারণ এই গুপ্ত দরজার কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে চুরিটা কে করবে? এই বলে রাজা সেনাপতিকে গ্রেপ্তারের আদেশ দিলেন। সৈন্যরা হতবাক হলেও রাজার আদেশ তারা পালন করল। সেনাপতিকে কারাগারে ঢুকিয়ে অপরাধ স্বীকার করানোর জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হলো। পরদিন দরবারে রাজা ঘোষণা করলেন, সেনাপতি কাল অপরাধ স্বীকার না করলে তাকে ফাঁসি দেওয়া হবে। খবর সেনাপতির মেয়ে হেমলতার কানে পৌঁছল। সে দরবারে ছুটে এসে বলল, মহারাজ, আমি শুনেছি আমার বাবাকে কাল ভোরে ফাঁসি দেওয়া হবে। এটা এটা কি সত্যি? দয়া করে বলুন, এটা শুধু গুজব তো নয়। আমি জানি তিনি নির্দোষ। হ্যাঁ হেমলতা, তুমি ঠিকই শুনেছ। কিন্তু যদি তোমার বাবা বলেন সেই বিপুল খাজনা কোথায় লুকানো, তবে শাস্তি মওকুফ করা যেতে পারে। কিন্তু মহারাজ, যে অপরাধ আমার বাবা কখনো করেননি, সেই মিথ্যে অভিযোগ তিনি কি করে স্বীকার করবেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী, কোনো চিহ্ন যে আমার বাবাই সেই চুরি করেছেন? ঠিক সেই মুহূর্তে রাজসভায় নেমে এলো এক গভীর নিস্তব্ধতা, যেন বাতাসও শুনছে ন্যায় আর আবেগের সংঘাত। কিন্তু হেমলতা, তোমার কাছেও তো প্রমাণ নেই যে তোমার বাবা নির্দোষ। সেই গোপন দরজার কথা তোমার বাবা আর আমি ছাড়া কেউ জানতো না, আর সেই পথ দিয়েই রাজখাজনা চুরি হয়েছে। তোমার বাবাই ছিলেন সেই রহস্যের একমাত্র রক্ষক। মহারাজ, আমাকে মাত্র 10 দিন সময় দিন। আমি নিজে খুঁজে আনবো আসল চোরদের, তাদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করব আর প্রমাণ করব আমার বাবা নির্দোষ। আমি আমার পরিবারের সম্মান, বাবার মর্যাদা ফিরে আনব। রাজা তাকিয়ে আছেন হেমলতার দিকে, যেন এক সাহসী আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। আর যদি তুমি ব্যর্থ হও হেমলতা, যদি 10 দিনের মধ্যে সত্য প্রমাণ না করতে পারো, তখন কি করবে? তখন মহারাজ, আমি নিজে বাবাকে ফাঁসির মঞ্চে তুলব। না বলবো কোনো কথা, না ফেলবো কোনো অশ্রু। এই শুনে রাজা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ঠিক আছে হেমলতা, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে 10 দিন সময় দিচ্ছি। যদি তুমি প্রমাণ করতে পারো যে তোমার বাবা নির্দোষ, তাহলে আমি নিজ হাতে তাকে মুক্তি দেব আর তোমাদের পরিবারকে সম্মানে ভূষিত করব। কিন্তু মনে রেখো হেমলতা, ন্যায়ের পথ যেমন কঠিন তেমনি পবিত্রও। রাজসভা আবার নিস্তব্ধ। শুধু হেমলতার বুকের ভেতর বাজছে এক প্রতিজ্ঞার ধ্বনি, ন্যায় জয়ী হবেই। হেমলতা বাড়ি ফিরে পরদিন সকালে চোরদের খোঁজে বেরোল। 5 দিনে শহর চষে ফেলল সে, কিন্তু কিছুই পেল না। একদিন ভাবল, শহর তো ঘুরে ফেলেছি, এবার জঙ্গলে যেতে হবে।
চোরেরা হয়তো ভয়ে জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। সারা দিন জঙ্গলে ঘুরল সে, কিন্তু সেখানেও কিছু পেল না। হাঁটতে হাঁটতে ঠিক সন্ধ্যের সময় এক কুটিরের সামনে এসে পৌঁছল হেমলতা। সে দেখল কুটিরে একটি প্রদীপ জ্বলছে। আলো জ্বলতে দেখে হেমলতা কুটিরের সামনে গিয়ে ডাকতে শুরু করল। কুটিরে কেউ কি আছেন? থাকলে উত্তর দিন দয়া করে। কিন্তু সে কোনো উত্তর পেল না, আর ভাবতে লাগলো হয়তো চোরদের দল হতে পারে। সে তাড়াতাড়ি সেটা ভেবে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সেখানে দুজন লোক এলো এবং তারা কথা বলতে লাগলো। তাদের কথা মন দিয়ে শুনতে লাগলো হেমলতা। বন্ধুরা, আর আমাদের চুরি করতে হবে না কখনো। রাজখাজানা থেকে এত ধন পেয়েছি যে সারা জীবন আরামে কাটবে আমাদের। হেমলতা ভাবল, এরা সাধু নয়, চোর, রাজ খাজানার চোর। এরা খুব চালাক। এই সাধু ছদ্মবেশী চোরদের কথা রাজাকে বললে বিশ্বাস করবেন না, তাই তাদের হাতে নাতে ধরতে হবে। হেমলতাই ভেবে সেদিন জঙ্গল থেকে বাড়ি চলে গেল। পরের দিন সকালে হেমলতা রাজদরবারে গিয়ে বলল, মহারাজ, আমি খাজনা চোরদের খুঁজে পেয়েছি। অতি শীঘ্রই বলো, কে তারা? মাফ করবেন, এখন বলতে পারবো না মহারাজ। আমি তাদের হাতে নাতে ধরতে চাই, কিন্তু একটি সাহায্য করতে হবে আপনাকে। তুমি বলো, সব রকম সাহায্য তোমার জন্য প্রস্তুত রয়েছে। আমি তাদের হাতে নাতে ধরার পরিকল্পনা করছি। আমাকে কয়েকটা রাজকীয় সোনার উপর বাসন দিন মহারাজ, এটা আমার এখন খুব প্রয়োজন। ঠিক আছে, দেওয়া হবে। হেমলতা রাজাকে ধন্যবাদ জানিয়ে সেদিন বাড়ি ফিরে গেল। পরদিন সকালে জঙ্গলে সেই সাধু ছদ্মবেশী চোরেদের কাছে গেল। প্রণাম নেবেন মুনিদের। খুশি থাকো মা। কে তুমি? এখানে কি করতে এসেছো? আমি শেঠ রাজদেবের মেয়ে। বাবা বড় শহর থেকে ব্যবসা করে ফিরেছেন। আমরা আমাদের বাড়িতে রাজকীয়ভাবে ঋষিমুনিদের খাবারের আয়োজন করেছি। আপনাদের আসতেই হবে মুনিবর। এই বলে হেমলতা সেদিন কুটির থেকে চলে গেল, আর চরণ সিং তার বন্ধুদের বলতে লাগলো, আমন্ত্রণ যখন জানিয়েছে তাহলে অবশ্যই যাওয়া উচিত। কি বলো বন্ধুরা? নইলে মানুষের মনে সন্দেহ হতে পারে যে আমরা আসল সাধু নই। হেমলতা সেদিন বাড়ি ফিরে সাথে সাথেই খাবারের আমন্ত্রণের প্রস্তুতি নিতে লাগলো। পরদিন সকালে চরণ সিং ও তার দলবল অনুষ্ঠানে এলো এবং খাবারের জন্য তাদের সবাইকে বসতে বলা হলো। আসুন মুনিবর, আপনাদের সম্মানে ভোজ প্রস্তুত রয়েছে। আপনারা আসন গ্রহণ করুন। হেমলতা সম্মান করে তাদের সোনার উপর বাসনে খাবার পরিবেশন করল। ছদ্মবেশী সাধুরা এটা দেখে মনে মনে ভাবল, এত সোনার উপর বাসন আমি এর আগে কখনো দেখিনি। রাতে এসে চুরি করব বন্ধুরা। তারপর ছদ্মবেশী সাধুরা পেট ভরে খেয়ে কুটিরে ফিরল এবং লুটের পরিকল্পনা শুরু করল। এদিকে হেমলতা রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আজ রাতে খাজনার চোরেরা আমার বাড়িতে চুরি করতে আসবে। আমাদের বাড়ির আশেপাশে সৈন্য মজুত রাখুন। এরপর রাজা হেমলতার কাছে সবকিছু জানতে চাইলেন আর বললেন, তুমি কিভাবে জানলে তোমার বাড়িতে আজকে চোর চুরি করতে আসবে? হেমলতা ছদ্মবেশী সাধু চোরদের ব্যাপারে সব কথা মহারাজকে জানালো। সব কথা শুনে মহারাজ বললেন, ঠিক আছে হেমলতা, কিন্তু যদি সাধু চোর না হয় তাহলে? যে শাস্তি দেবেন মহারাজ, আমি মাথা পেতে মেনে নেব। এরপর সব শুনে রাজা হেমলতার বাড়ি ঘিরে লুকিয়ে সৈন্য বসালেন। রাতে হেমলতা মন্ত্রীর সঙ্গে বাড়ির পাশেই লুকিয়ে রইল। বাড়িতে চোরেরা ঢুকল ও একে অপরকে বলতে লাগলো, বন্ধুরা, যা আছে সব ধন সম্পদ নিয়ে নাও। চোরেরা সব জিনিস গুছিয়ে নিল, কিন্তু হঠাৎ মন্ত্রী সৈন্য নিয়ে ঘিরে ফেলল তাদের। সবাইকে গ্রেপ্তার করা হলো। পরদিন সকালে চোরদের দরবারে হাজির করা হলো। এদিকে রাজা সাধুকে দেখে অবাক, হ্যাঁ, এ তো সেই সাধু। ঠিক সেই সময় হেমলতা রাজাকে বললেন, মহারাজ, আমি নিশ্চিতভাবে বলতে পারি এ কোনো ঋষি নন। ইনি আসলে সেই চোরদের সর্দার যারা দিনরাত আমাদের রাজ্য লুটে বেড়াচ্ছে। কাল আমি নিজের কানে শুনেছি তাদের সব কথা। ঠিক সেই সময় রাজা বলে উঠলেন, এখন বুঝলাম আসলে চুরিটা কে করেছে। এই বদমাইশকে আমি সেদিন সাধু ভেবে আমার গোপন দরজার কথা জানিয়েছিলাম।
তবে রে বেটা, বল আমার খাজনা কোথায় আছে, নইলে তোকে শুলে চড়াবো, তখন বুঝবি। আমায় আমায় ক্ষমা করুন মহারাজ, জঙ্গলের কুটিরে রয়েছে আপনার খাজনা, এমন ভুল আর কখনো হবে না। তুই ক্ষমার যোগ্য নোস, কারণ তুই শুধু চুরি করিসনি, তুই সাধুদের বদনাম করেছিস, তাই তোর কোনো ক্ষমা নেই। মহারাজ মন্ত্রীকে আদেশ দিয়ে বললেন, মন্ত্রীজি, এদের এক্ষুনি কারাগারে পাঠাও, আর আমার বন্ধু সেনাপতিকে এক্ষুনি মুক্ত করো। ঠিক আছে হুজুর। এই বলে মন্ত্রী চোরদের তাড়াতাড়ি কারাগারে পাঠালো। এদিকে রাজা হেমলতাকে ডেকে বললেন, মা, তোমার জন্য আমি গর্বিত। তুমি তোমার নিজের বাবাকে বাঁচিয়েছ, শহরকে চোরদের হাত থেকে রক্ষা করেছ। এখনই তোমার বাবাকে মুক্ত করছি এবং পুরস্কার স্বরূপ 100 স্বর্ণমুদ্রা দিচ্ছি।